ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই নিশ্চয়ই ভালো আছে সবাই। আর আমি তো এখন লাইভে রয়েছি তোমাদের আরআরবি গ্রুপ ডি যে বা লেভেল 1-এ যে নোটিফিকেশন ফাইনালি তাহলে আউট হলো, কিন্তু সবথেকে হতাশ যেটা লাগছে সেটা হচ্ছে ভ্যাকান্সি কিন্তু সেই কমই আছে। আর চলো আমি আজকে দেখে নেব এই টোটাল মানে সিস্টেমটা, কোয়ালিফিকেশন মাধ্যমিকই আছে, আর টোটাল ব্যাপারটা আমি একবার দেখে নেবো, তার ডিটেলস এবং কিভাবে ফর্ম ফিল আপ করবো, টোটাল নিয়মকানুন বা সিস্টেমটা আমি একবার পুরোপুরি দেখব। তাই প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টসকে আমার অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আর অবশ্যই আন্তরিকভাবে বা যে কোনোভাবে আমরা চাই যে ভ্যাকান্সি লাখের উপরে হোক। আমরা এখনও এক্সপেক্টেড যে এতদিন পর যেহেতু ভ্যাকান্সি বেরোচ্ছে, এত কম ভ্যাকান্সি, 32,000 প্লাস ভ্যাকান্সি নিয়ে জল গরমও হবে না। আমি তাই কথা বলার আগে মানে আমি আবার নতুন করে তোমাদেরকে সব বলে দিই একবার, তারপর আমি ডিটেলিংটা বলবো। এটা অফিসিয়াল নোটিফিকেশন, ঠিক আছে? এটা আরআরবির অফিসিয়াল নোটিফিকেশনই এটা, ঠিক আছে? তো আশা করি প্রত্যেকটা প্রিয় স্টুডেন্ট একটু মন দিয়ে শোনো, আগে সিস্টেমটা শুনে নিই, তারপরে আমরা আমাদের কথা, ব্যক্তিগত কথা নিয়ে ডিসকাস করবো একটু পরে। চলো দেখো, এটা হচ্ছে যে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর 8/2024, মানে এর আগে এতটা ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে? এবার ডেট অফ ইন্ডিকেটিভ যেটা হচ্ছে 18/12-তে দিয়েছিল ওরা বলে, তারপরে দেখো এখন পাবলিকেশন করলো 22/1-এ, ঠিক আছে? ডেট অফ পাবলিকেশন হবে আর কি। আর ডেট অফ টাইম যে রেজিস্ট্রেশন শুরু হবে 23 তারিখ থেকে শুরু হবে, আর সাবমিশন হবে সেটা হচ্ছে 22/2/2025-এ সাবমিশন হবে, ঠিক আছে? আর দেখো অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট, অ্যাপ্লিকেশন পেমেন্টের যে ডেট সেটা হচ্ছে এইটা। আমি আর একটু ডিসপ্লেটা বড় করে দিই। আর তারপরে দেখো মডিফিকেশন উইন্ডো, যেটা শুদ্ধিকরণের জন্য যেটা খুলবে কারেকশনের জন্য, সেটা হচ্ছে 25/2 থেকে 6/3 এটা খুলবে, ঠিক আছে? তাহলে এই অবধি তো জানলাম। এবার দেখো আর ডিটেলিং এখানে যা আছে অতটা আমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, যতটা ইম্পর্ট্যান্ট হচ্ছে বাকিগুলো এবার দেখে নাও কিভাবে ডেটস, পিইটি, বাকি যে ডেটগুলো, পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল টেস্ট, প্যানেল মানে যে ফাইনাল প্যানেল হবে সেগুলো ইন্টিমেশন দেওয়া হবে মানে অ্যাজ পার সিচুয়েশন অনুযায়ী, ঠিক আছে? সেটা আরআরসি থেকেই দেবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার আরআরবি ইনভাইট করছে অ্যাপ্লিকেশন কার বিহাফে না আরআরসির বিহাফে, ঠিক আছে? আর এটা পে ম্যাট্রিক্সে 1 থেকে 17, 1 থেকে 7-এর ম্যাট্রিক অনুযায়ী, মানে এরপরে যেটা হবে সেটা তোমার হচ্ছে মানে 8 নম্বর পে কমিশনে তোমরা হয়তো এরপরে পেমেন্ট পেতে শুরু করবে। তো আমি চলে যাচ্ছি, দেখো পোস্ট হচ্ছে 7th পে কমিশন লেভেল 1 বলা হচ্ছে, পোস্টটা 18,000 টাকা, মানে শুরু মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যাজ পার অ্যানেক্সার এ। আমি অ্যানেক্সার এতে চলে যাব, মানে ঠিক আছে, গিয়ে তারপর 18 থেকে 36 বছর আর 32,000, এটা সব থেকে ব্ল্যান্ডার করলো, মানে এই ব্ল্যান্ডারের শেষ নেই, 32,438। এত কম ভ্যাকান্সি, সত্যি কথা বলতে জল গরম করার মতন পরিস্থিতিও নেই। তো এটা একটা ভয়ঙ্কর তথ্য আমাদের সামনে। আশা করি এই ভ্যাকান্সি আরও বাড়ানো উচিত, তা নিয়ে যেভাবে এগোনো দরকার সেভাবে আমাদের চিন্তাভাবনা সামনের দিনের জন্য রাখতে হবে। এবার হচ্ছে সামনের দিকে চলে যায়, গিয়ে দেখো provide relief the many candidate who may have expected age limit, যেটা কোভিড প্যান্ডেমিকের জন্য কিন্তু 18 থেকে এমনি 18 থেকে 33 বছর, কিন্তু সেখান থেকে 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে। আচ্ছা, এবার আমরা চলে যাব, এবার এত বড় নোটিফিকেশন তো 68 পাতার নোটিফিকেশন, ঠিক আছে? তো এই 68 পাতার নোটিফিকেশনটার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি সিস্টেমে বলবো। আমি মেডিকেল নিয়ে তোমাদের অনেক তথ্য দেবো, কারণ মেডিকেল সম্পর্কে অনেক রকম তোমাদের ধারণা, ভুল ধারণা, বা স্যার ল্যাসিক সার্জারি চলবে কিনা, বা আমার অমুক আছে, বা আমার মানে গ্রুপ সি মানে মেডিকেল স্ট্যান্ডার্ড কোন ল্যাসিক সার্জারি চলবে, কত বছর আগে ল্যাসিক সার্জারি করলে হবে, বা এই সমস্ত যাবতীয় কোনো রোগ আছে তোমার, বা এই রকম যদি কোনো কিছু থাকে সেই ব্যাপারেও তথ্য কিন্তু এখানে আমি আস্তে আস্তে দিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? চলো এবার ডিটেলস যেটা যেটা দরকার সেটা আমি তোমাদেরকে বলবো, তাই আমি আস্তে আস্তে একটু এড়িয়ে যাচ্ছি। এবার দেখো এখানে যে চলে এলাম মেডিকেল স্ট্যান্ডার্ড। দেখো এই যে মেডিকেল স্ট্যান্ডার্ড, ডিভি ক্যান্ডিডেট কল ফর ডিভি উইল হ্যাভ টু পাস রিকুইসাইট মেডিকেল ফিটনেস টেস্ট, মানে মেডিকেল ফিটনেসটা দেখার পরে কিন্তু ফাইনাল লিস্টে নিয়ে যাবে, ঠিক আছে? তো সেটা করতে গেলে কত ধরনের মেডিকেল আছে সেটা দেখবো আমরা। 6 রকমের মেডিকেল আছে, তাই 6 রকমের মেডিকেলটা কিভাবে আমরা দেখবো? 6 রকম মেডিকেল। 1 নম্বর হচ্ছে দেখো A2,
A2 দেখো A1 কিন্তু নেই, A1 মানে 6/6 সেটা এখানে লাগে না, এটা A2। এই যে A2 তে ফিজিক্যাল ফিটনেস, আর সবগুলো একটা কথা বলি, যখন মেডিকেল ফিটনেস পরীক্ষা হবে তখন তুমি ফিজিক্যালি ফিট আছে কিন্তু মানে ফিট আছে কিনা সেটা তোমাকে দেখতে হয়, সেটা কিন্তু দেখে সব থেকে আগে। তা প্রথমে তোমার একটা মধ্যে গঠনমূলক চিন্তা ভাবনা তোমার মধ্যে থাকবে কিনা সেটা দেখে নেবে। তারপর দেখো ভীষণ 6/6 বা 6/9 বা 6/9 উইদাউট গ্লাসে হতে হবে, যাদের A2 এর ক্যাটাগরি। খুব কম পোস্ট আছে যদিও। আর হচ্ছে কালার ভিশন, বাইনোকুলার ভিশন এবং নাইট ভিশন, এগুলো কিন্তু তোমাকে পাস করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তো দেখো এবার A3 তে ফিজিক্যাল ফিটনেস, তারপর দেখো এইগুলো তোমার রয়েছে পরপর, ঠিক আছে। এবার B1, এবার 3 নম্বরে B1 দেখো, B1 এ A3টা আরো একটু কম, মানে পরপর কম আছে। তারপর দেখো এখানে 6/9 6/12 উইথ আর উইদাউট গ্লাস, মানে চোখে চশমা পরে, যেরকম চশমা পরে আছি, চশমা পরেও হবে না পরেও হবে B1 এ, ঠিক আছে। এই ব্যাপারগুলো আমি আরো ডিসকাস করবো অন্য ভিডিওতে, আমি একটু করে আইডিয়া করে যাচ্ছি। এবার B2 দেখো, B2 তেও কিন্তু চশমা পরে না পরে দুরকম ভাবেই হবে। C1 ক্যাটাগরি আরো নিচুর ক্যাটাগরি, এটাও কিন্তু তাই, উইদাউট বা উইথ গ্লাস পরে তুমি করতে পারবে, এটাও তাই। এটা 6/12 সব থেকে খারাপ চোখ যাদের আছে তারাও কিন্তু C2 তে অ্যাপ্লিকেশন। এবার এখানে একটা কথা খুব বলা হয়েছে, খেয়াল করে দেখো, ক্যান্ডিডেট উইথ LASIK সার্জারি মে বি এলিজিবল ফর মেডিকেল স্ট্যান্ডার্ড B1 B2 আর C1। হ্যাঁ, B1 B2 ঠিক আছে, B1 B2 C1 C2, তার মানে আমরা ওখানে 6টা মেডিকেল দেখেছিলাম, এখানে 4টে মেডিকেলে কিন্তু LASIK সার্জারি আর অ্যালাউ। কিন্তু কথা হচ্ছে যে নো কমপ্লিকেশন ক্রিয়েটেড টু LASIK সার্জারি করার পরে কোনো অসুবিধা হলে হবে না, বা LASIK সার্জারি মোটামুটি 1 বছর আগে তোমাকে করতে হবে LASIK সার্জারি। এই পয়েন্টগুলো খুব ভালো করে শোনো। আজকে তোমার চোখ ভালো আছে, অন্য তোমার কারোর তো খারাপ থাকতেই পারে। রেসিডুয়াল কর্নিয়াল থিকনেস, মানে এটা কর্নিয়ার যে থিকনেস সেটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে, এত মাইক্রন, 425। এগুলো নো এভিডেন্স প্রোগ্রেসিভ আই ডিজিজ, মানে কোনো রকম তোমার রোগ আছে চোখে সেরকম বারবার বাড়ছে, সেটা কিন্তু হলে হবে না। আচ্ছা, এগুলো নিয়ে আমি অনেক ডিসকাস করবো পরে। এবার চলে যাচ্ছি আমি একটু সামনের দিকে, কি কি ন্যাশনালিটি থাকতে হবে এগুলো তো সব জানো, ওগুলো নিয়ে আমি চর্চা করবোই না, কারণ দরকারই নেই ওগুলো। এজ লিমিটটা বলেছি 18 থেকে 33, 18 থেকে 36 অব্দি তোমার মানে অ্যালাউ এবছরের জন্য, কোভিড প্যান্ডেমিকের জন্য, ঠিক আছে। SC ST OBCরা 3 বছর, SC ST 5 বছর, এক্স সার্ভিসম্যানরা মানে দেখো যে সিস্টেমে রয়েছে দেখে নাও, এখানে দেখতে পারবে। আর পার্সোনাল ডিয়াবিলিটি সেটা 10 বছর, এরকম ভাবে দেখে নাও। আর ক্যান্ডিডেট হু আর সার্ভিং গ্রুপ C অ্যান্ড আর্স্টওয়াইল গ্রুপ D স্টাফ, রেলওয়ে স্টাফ, ক্যাজুয়াল লেবার অ্যান্ড সাবস্টিটিউট হ্যাভ পুট মিনিমাম 3 ইয়ার্স সার্ভিস, তারা কিন্তু 45 বছর পর্যন্ত পাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি পরে আস্তে আস্তে এইগুলো তো দেখবে সব রয়েছে এরকম, আর বয়স ছাড়ের ব্যাপারটা তো আমি যাচ্ছি না। এটা এবার কত তারিখ থেকে কত তারিখের মধ্যে হতে হবে তোমরা অ্যাট এ গ্ল্যান্স এটা দেখেই বুঝতে পারবে যে 18 থেকে 36 হলে তোমার মানে ইউআরদের মোটামুটি 2/1/89 সালের পরে যাদের জন্ম তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। আর NCL মানে যারা নন ক্রিমিলিয়ার তারা দেখো 2/1/86-তে তারা তারপরে ফর্ম যদি থাকে তাহলে পারবে। আর 2/1/84-তে এটা SC ST দের জন্য। আর 1/1/7 এটা হচ্ছে লোয়ার এজ লিমিট, সব থেকে কম এজ লিমিট এইটা আর কি, ঠিক আছে। মানে তুমি দেখা গেল 18 বছর তোমার হতেই হচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আস্তে আস্তে করে সব চলে যাব। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে পাওয়া যাবে না, কিন্তু তার আগে বলে দিই মাধ্যমিক পাস মাধ্যমিক পাস রাখা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনে, বোঝা গেল। এইবার এখানে যে এক্সামিনেশন ফিস দেখো, এক্সামিনেশন ফিস রাখা হয়েছে 500 টাকা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। 400 টাকা রিফান্ড দেবে, কবে দেবে তার ঠিক নেই। আর এই যে দেখা গেল এইসব SC ST মাইনরিটি যা এরা আছে সব তাদেরকে 250 টাকা ফিস পে করতে হবে, ঠিক আছে। এবার আমি তো এটা বুঝে গেলাম। এবার আমি যে পজিশনে যাব, মোড অফ পেমেন্ট অনলাইন, এগুলো জানো, এগুলো নিয়ে আমার তর্ক করার কোনো জায়গা নেই এখানে। এবার পরবর্তীতে আমি দেখো আস্তে আস্তে করে একটু সামনের দিকে এগোবো। এক্স সার্ভিসম্যান বা যেগুলো দরকার সেগুলো আমি যেখানে দরকার সেগুলো আমি সামনের দিকে এগোবো। রেলওয়ে অ্যাক্ট অ্যাপ্রেন্টিসরা ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু মাধ্যমিক পাস থাকলে তারা দরকার করবে না ওটাতে। এবার আমি চলে আসবো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, রিক্রুটমেন্ট প্রসেসটা খুব জানা দরকার সবার, একটু মন দিয়ে শোনো। রিক্রুটমেন্ট প্রসেস, ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলি দো অনলাইন মোড, দো থ্রু এনি of the official website
অফিসাইড RRBs, মাল্টিপল অ্যাপ্লিকেশন বাই এ ক্যান্ডিডেট লেড টু রিজেকশন। বারবার করে বলছি, একজন কিন্তু দুটো ফর্ম ফিল আপ করবে না, ঠিক আছে? একাধিক ফর্ম ফিল আপ করা যাবে না, সেটাই বললো। প্রথমে সিবিটি হবে, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল টেস্ট হবে। আর একবার বলি, মানে সিবিটি হবে, একটাই সিবিটি হবে এখানে বলা আছে, তাই একটা দুটো কিছু বলা নেই, তবে একটাই সিবিটি হবে, ঠিক আছে? ইনফরমেশন মানে এগুলো সব কিছু কিন্তু ভায়া নোটিশ বা ইনফরমেশন সব কিছু তোমার যাবে কিসে, SMS বা মেলে যাবে। সুতরাং যে SMS, যে ফোনটা তুমি ইউজ করছো বা তুমি যেটা মানে যে মেলটা ইউজ করছো সেটা যেন ঠিকঠাক থাকে তোমার, এটা মাথায় রেখো। কম্পিউটার বেসড টেস্ট কি হবে সেটা ফুল সিলেবাসটা একবার জেনে নাও তোমরা। দেখো 90 মিনিটের এক্সাম হবে, আর জেনারেল সায়েন্সের কোশ্চেন 25টা, মানে খুবই এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট এই জায়গাটা, ঠিক আছে? আর ম্যাথমেটিক্সে 25 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স সেটা হচ্ছে 30 নাম্বার, আর জিআই জেনারেল অ্যাওয়ারনেস যেটা হচ্ছে 20 নাম্বার। টোটাল 100 নম্বরের এক্সাম কিন্তু। এবার এক্সামিনেশন উইল বি 120 মিনিট, 120 মিনিট মানে 2 ঘন্টা মানে টাইম দেবে, 2 আওয়ার্স টাইম দেবে। কাদের জন্য? তারা PWD রয়েছে, আর না হলে 90 মিনিট, 1.5 ঘন্টা টাইম। এটা তো বোঝা গেল। এবার দেখো সেকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন অ্যাবভ টেবিল ইজ অনলি ইন্ডিকেটিভ, এবং দেয়ার মানে 1/3 নেগেটিভ মার্কস রাখা হচ্ছে এখানে। একদম ক্লিয়ার হয়ে গেছে তোমরা? এবার দেখো, এবার কোন এই যে প্যারাটা, এর কোনো মিনিংলেস প্যারা। কেন মিনিংলেস বলবো? কেউ কি আর 40%-এ চান্স পাবে বলো? 40%-এ কেউ চান্স পাবে না। তাই জন্যে 40%-এ চান্স পাবে না বলে মিনিমাম পার্সেন্টেজ কিন্তু এখানে দিয়ে রেখেছে। ইউআর 40%, EWS 40%, OBC নন ক্রিমিলিয়ার 30%, SC 30%, ST 30%, এরকম বলেছে। কিন্তু এই নাম্বার যদি পাও, তুমি ভেবো না যে এই নাম্বারেই পাস করবে, এই পাস করতে পারবে না। তোমাকে আরো বেশি মার্কস তুলতেই হবে, এটা হচ্ছে সিস্টেম। কিন্তু এত মিনিমাম এত তোমায় পেতে হবে। তাহলে সিলেবাসটা আমরা জেনে নিলাম কি কি সিলেবাস আছে। 90 মিনিটে মানে 1.5 ঘন্টার পরীক্ষা হবে এখানে আমাদের। আর 25টা জেনারেল নলেজের কোশ্চেন থাকবে, ম্যাথমেটিক্সের 25টা থাকবে, জিআই এর 30টা থাকবে, আর জেনারেল অ্যাওয়ারনেসের থাকবে 20টা, মানে জিকে থাকছে 50 নম্বর। মানে জিকে এর একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্ব এখানে থেকে যাচ্ছে তোমার। জিকে মানে উইথ ইনক্লুডিং সায়েন্সের কথা আমি তোমাদেরকে বলছি। কোশ্চেন টাইপটা কেমন হবে, এটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন, যে কোশ্চেন কেমন হবে। অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, লাইকলি ইনক্লুড কোশ্চেন 2। এবার দেখো ম্যাথমেটিক্সের মধ্যে হচ্ছে নাম্বার সিস্টেম, বদমাস রুল, ডেসিমাল, ফ্র্যাকশন, LCM, HCF, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার, ক্লক, পাইপস, এইসবগুলো। এবার দেখো ক্যালেন্ডারটা দিয়েছে, এবার আগের বার কিন্তু ক্যালেন্ডারটা ওরা দেয়নি, কিন্তু এবার ক্যালেন্ডারটা দিয়েছে। জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে এইগুলো আছে, এগুলো দেখে নাও একবার, তোমরা দেখলেই বুঝতে পারবে। জেনারেল সায়েন্সের যেটা হচ্ছে CBSE বোর্ড অনুযায়ী ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্সের 10th স্ট্যান্ডার্ডটা জেনারেল সায়েন্সের জন্য 25 নাম্বার পড়তে হবে। তো এটা নিশ্চয়ই ভালো করে পড়তে হবে। এটা মেল ফিমেলদের জন্য সবার একই সিলেবাস, একই রকমের আছে। আচ্ছা, জেনারেল অ্যাওয়ারনেস যেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার এবং পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স এবং এনি আদার সাবজেক্ট সবকিছু কিন্তু এখানে লাগছে আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সিটা, যেটা PET বলে, ফিজিক্যাল এফিসিয়েন্সি মেল ক্যান্ডিডেটদের জন্য। তুমি দেখো এখানে খেয়াল করে 35 কেজি ওয়েট কিন্তু তুলতে হবে। ডিস্টেন্স কত? 100 মিটার যেতে হবে। 2 মিনিটে 35 কেজি বালির বস্তা হোক, কিছু বস্তা হোক নিয়ে তোমাকে সামনের দিকে যেতে হবে। আর দেখো 100 মিটার দৌড় করতে হবে, 4 মিনিট 15 সেকেন্ডে 100 মিটার রান করতে হবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ফিমেলদের জন্য একটু দেখে নিই। ফিমেলদের জন্য 20 কেজি তুলতে হবে, তুলে নিয়ে 100 মিটার দূরে যেতে হবে, ঠিক আছে? আর 2 মিনিট তাকে মধ্যে যেতে হবে, মানে 2 মিনিটে 100 মিটার যেতে হবে, হেঁটে হেঁটে হোক আর যে কোনোভাবে। 20 কিলো বস্তা থাকবে, যার বস্তা হোক সেগুলো, ঠিক আছে? এবার দেখো আমি বলছি পরে, দেখো রান কমপ্লিট করতে হবে 1000 মিটার রান 5 মিনিট 40 সেকেন্ডে তোমাকে কভার আপ করতে হবে। এবার আমি যেটা বলবো, দেখো আর বাকি যে সবগুলো রয়েছে এগুলো অতটা ইম্পর্টেন্ট কিছু নয়। আমি এই জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। হাইটটার কথা কিন্তু কোনো বলেনি, অনেকে বলবে যে হাইট কত, কিন্তু হাইটের কথা কিছু অ্যানাউন্সমেন্টে নেই। ডকুমেন্ট ভেরিফিকেশন আর এবং এম প্যানেল, এই যে বললাম রিটেন পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হচ্ছে মেডিকেল টেস্ট, এগুলোর মাধ্যমে একটার পর একটা রিক্রুটমেন্ট প্রসেস ক্লিয়ার হতে হবে, ঠিক আছে?
এবার নর্মালাইজেশন মার্কস, এই যে যেহেতু অনেকগুলো শিফটে এক্সাম হবে তাই নর্মালাইজিং যে ব্যাপারটা সেটা কিন্তু থাকছে আর কি এবারও, ঠিক আছে। এটা কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার, নর্মালাইজেশনটা একটা মানে খুব বাজে ব্যাপার হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, অনেকগুলো শিফট যখন হচ্ছে তখন এরকম হবে। তবু এখন একটু চিন্তা ভাবনা পাল্টেছে যে অল্প দিনে এক্সামগুলো সংগঠিত হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। চলো এবার আমরা চলে যাচ্ছি হাউ টু অ্যাপ্লাই করার ব্যাপারটা তো এখানে রয়েছে পুরোপুরি। আমরা এ নিয়ে দরকার হলে আবারও নতুন করে কোনো ভিডিও তোমাদের সামনে নিয়ে এসে বলে দেবো। মডিফিকেশনের ব্যাপারটা থাকছে, সে ডেট তো আমি আগেই জানিয়ে দিয়েছি, 250 টাকা লাগবে সেখানে। আচ্ছা, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করেই আমি সামনের দিকে যাব, কোথায় কত ভ্যাকান্সি সেটাও আমি বলবো। আজ এই আনফেয়ার প্র্যাকটিস কথাটা মাথায় রেখো, এখানে কিন্তু কোনো চুরি ডাকাতি এসব হবে না, নিজেরা পারফর্ম করতে হবে, ঠিক আছে। আর না হলে অনেক রকমের পানিশমেন্টের ব্যবস্থা আছে, এই কলামে তার ডিটেলস করা আছে, সুতরাং আমরা তো আর কেউ ওই লাইনে যাচ্ছি না, তাই আমাদের ওসব দেখে লাভ নেই আর কি, ঠিক আছে বাবু। তাহলে ব্যাপারগুলো বোঝা গেল। মিসলেনিয়াসের মধ্যে বায়োমেট্রিক বা এই সমস্ত সব জিনিসপত্রগুলো রয়েছে, অত কিছু ইম্পর্টেন্ট নয়। এবার আমরা যেগুলো যাচ্ছি কোন কোন আরআরবি থেকে ফর্ম ফিল আপ গ্রাহ্য করা হচ্ছে, দেখো এই সব আরআরবির নাম হচ্ছে এটা, তার মানে মূলত ম্যাক্সিমাম আরআরবি গুলো এখানে রয়েছে। আচ্ছা, ঠিক আছে, হয়েছে ব্যাপারটা। তাহলে দেখো এবার আমরা চলে যাব। এবার আমরা এই যে প্রচুর অ্যানেক্সার আছে, এসসি এসটি ওবিসিদের বিভিন্ন অ্যানেক্সার গুলো রয়েছে, তারপরে আমরা এক এক করে সামনের দিকে এবার আসল জায়গায় চলে যাব, আমরা ভ্যাকান্সি নিরিখে চলে যাব। ভ্যাকান্সিটা দেখে আর কোয়ালিফিকেশন ভ্যাকান্সি এগুলো দেখে আমরা ডিটেলসটা জেনে যাব। এবার আমরা আস্তে আস্তে আমি যেগুলো ইম্পর্টেন্ট কম সেগুলো পাস করে দিলাম। এবার দেখো এই যে আমরা চলে এলাম পোস্ট প্যারামিটার, মানে কি কি পোস্ট আছে কি কি আছে সেগুলো নিয়ে আমরা ডিটেলস তার কোয়ালিফিকেশন সম্পর্কে আমরা জেনে নেব। কি করে জানবো? দেখো অ্যাসিস্ট্যান্ট, যেটা অ্যাসিস্ট্যান্ট এসএনটি সিগন্যাল অ্যান্ড টেলিকম, আমি একটু জোরে দিচ্ছি, সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট পোস্ট যখন নেবে, সে ডিপার্টমেন্ট হচ্ছে সিগন্যাল অ্যান্ড টেলিকম। আর সেখানে প্রোডাকশন ইউনিট মানে কোনো ওয়ার্কশপ থাকতে পারে, সিগন্যাল ডিপার্টমেন্ট থাকতে পারে, ওয়ার্কশপ থাকতে পারে। আর মেডিকেল স্ট্যান্ডার্ড C1 B1 C1 বেসিক্যালি এখানে কমই লাগে। আর লোয়ার ভিশন এগুলো যাদের আছে সেগুলো তো রয়েছে এরকম, তাদের পোস্ট আছে নেম। মিনিমাম কোয়ালিফিকেশন 10 পাস, এইখানটাই দেখো খেয়াল করে 10 পাস অথবা ITI, মানে অথবা, কিন্তু এই যে স্ল্যাশ মানে অথবা মানে শুধু 10 পাস করলেই হবে, বা ITI পাস করলেও হবে, বা ইকুইভ্যালেন্ট ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, মানে NSE মানে ন্যাশনাল। NSE মানে ব্যাপারটা এরকম, মনে করো কেউ গার্ডেনারশিপ বিল্ডার্স হতে পারে, কেউ কোনো অস্ত্র কারখানা হতে পারে, যে কোনো কোম্পানিতে তুমি যদি ফ্রেশ অ্যাপ্রেন্টিস হতে পারে, মানে শুধু ITI করার পরে অ্যাপ্রেন্টিস না, ফ্রেশ অ্যাপ্রেন্টিস। ফ্রেশ অ্যাপ্রেন্টিস, ITI মানে অ্যাপ্রেন্টিস 2 রকমের হয়, তোমাদের বলি। বেসিক্যালি অ্যাপ্রেন্টিস 4 রকমের হয় অ্যাপ্রেন্টিস। তার মধ্যে প্রথম যে অ্যাপ্রেন্টিসের ধরন সেটা আমি তোমাদের একবার বলে দিই, সেটা হচ্ছে যে ITI পাস করার পরে 1 বছর বা 2 বছরের অ্যাপ্রেন্টিস হয়, ঠিক আছে। সেটাও 1961 সালের আইন অনুযায়ী হয়। আবার একটা হয় ফ্রেশার অ্যাপ্রেন্টিস, সেটা মনে করো গার্ডেনারশিপ বিল্ডার্স, তো সেটা মনে করো বিভিন্ন রকম কোম্পানি, বেসরকারি কোম্পানি বা বিভিন্ন ওয়াগান ফ্যাক্টরি থেকে শুরু করে বিভিন্ন রকমের ডিফেন্সের কোম্পানি, সেখানে 3 ইয়ার্স ফ্রেশার রিক্রুটমেন্ট করে, তারাও কিন্তু যোগ্য। এখানে শুধু ITI হলেও হবে, 10 পাস হলেও হবে, ইকুইভ্যালেন্ট হলেও হবে এই পোস্টের জন্য, ঠিক আছে। বুঝেছো ব্যাপারটা? তাহলে এই যে মানে ITI বলে আলাদা ফ্যাসিলিটি কিন্তু থাকছে না এখানে, সেটাই সব থেকে বড় ব্যাপার, ঠিক আছে। তো এবার দেখো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, সেখানে মেকানিক্যাল পোস্ট, এটা সেখানেও কিন্তু লিখে দিচ্ছে সব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাসদের জন্য মাধ্যমিক বা এই মানে হাই সেকেন্ডারি পাস হলেও হবে, বা গ্রাজুয়েশন পাস হলেও হবে, বিটেক এমটেক পাস হলেও হবে, সবই হবে, কিন্তু মাধ্যমিক পাস তাকে তো হতেই হচ্ছে। প্লাস কেউ যদি মাধ্যমিক পাস না করো তাকে ITI পাস হলেও হয়ে যাবে, বা ITI যদি কেউ পাস না করো তাহলে NSE মানে ন্যাশনাল অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, এটা যদি কেউ পাস করো তাহলেই হবে। আর সেটা কারা দেবে? NCVT ন্যাশনাল, মানে সেটা দুটো বোর্ড আছে আমাদের এই যে সার্টিফিকেট দেওয়ার জন্য ITI বা অ্যাপ্রেন্টিসের দুটো বোর্ড আছে, একটা হচ্ছে NCVT আর একটা SCVT। SCVT মানে স্টেট গভর্নমেন্টের, NCVT মানে সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার তারপরের পোস্ট দেখো অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, সেটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের অ্যাকচুয়ালি ব্রিজ, সেখানে কোনো মানে ভ্যাকান্সি কিন্তু হ্যান্ডিক্যাপদের নেই সেটা বলা হচ্ছে, ঠিক আছে। এখানেও মাধ্যমিক পাস, ঠিক আছে।
আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন। ক্যারেজ অ্যান্ড ওয়াগন বলতে তোমরা কি বোঝো জানো? ক্যারেজ অ্যান্ড ওয়াগন বলতে রেল, মনে করো মানুষের যদি রোগ হয় তো মানুষ হসপিটালে যায়, ক্যারেজ অ্যান্ড ওয়াগন হচ্ছে যদি দূরপাল্লার মানে মালগাড়ির কোনো রোগ হয়, মালগাড়ি যদি কোনো মেনটেন্যান্সের দরকার হয় তখন তাকে ক্যারেজ অ্যান্ড ওয়াগনে ঠিক করা হয়। এবার কথা হচ্ছে ক্যারেজ অ্যান্ড ওয়াগন তো মালগাড়ির ক্ষেত্রে হলো, তাহলে স্যার মানে আমরা যে মানে গাড়িগুলো চাপি, যে মানে কি প্যাসেঞ্জার ট্রেনগুলো চাপি, সেগুলো কোথায় মেনটেনেন্স হয়? সেগুলো হয় মানে কার শেডে হয়। সেগুলো কোথায় হয়? কার শেড। আমি এগুলো জানিয়ে দিচ্ছি। আর মনে করো দূরপাল্লার গাড়ি মনে করো বন্দে ভারত থেকে শুরু করে যে কোনো গাড়ি লোকো, সেগুলো লোকো শেডে মেনটেনেন্স হয়। এগুলোও কিন্তু তোমাদের জানা উচিত। সেই পোস্টগুলো হচ্ছে মেকানিক্যাল ক্যারেজ অ্যান্ড ওয়াগন। এখানেও দেখো এই যে B1 ক্যাটাগরি চেয়েছে অ্যাসিস্ট্যান্ট এই লোকো শেড, এখানে মালগাড়ির ইঞ্জিনকে সার্ভিস করা হয়, ঠিক আছে। আর লোকো শেডগুলো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল দু রকম আছে এখানে, ঠিক আছে। এবার দেখো অ্যাসিস্ট্যান্ট অপারেটর ইলেকট্রিক্যাল, এইখানে জেনারেল সার্ভিস মানে মনে করো লাইট, ফ্যান, পাম্প এসবের মধ্যে জেনারেল সার্ভিস, বিভিন্ন রকমের তোমার লোকজন যেখানে থাকে আর কি, মনে করো তাদের সুবিধার জন্য প্রোডাকশন ইউনিট, ওয়ার্কশপ, এগুলোতে মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো দেখে নাও তোমরা। আর এরও কোয়ালিফিকেশন কিন্তু 10 অথবা ITI। তারপর দেখো অ্যাসিস্ট্যান্ট পার্মানেন্ট মানে সিভিলের ওয়ার্ক, এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেরকম লাইনে কাজবাজ করা। B1 মানে কি বলতো, এটা তোমার চোখের ভূমিকা এটা, ঠিক আছে। আর এখানে কোনো কিন্তু মানে হ্যান্ডিক্যাপদের এখানে সিট নেই, তুমি বুঝে ফর্ম ফিল আপ করবে তোমরা। আচ্ছা, এখানেও কিন্তু মাধ্যমিক ITI বা ইকুইভ্যালেন্ট চাওয়া হয়েছে। ওকে বাবু, এবার আমরা চলে আসবো দেখো 9 নম্বর পোস্টে। অ্যাসিস্ট্যান্ট TL মানে কি বলুন তো? ট্রেন লাইটিং। TL মানে হচ্ছে ট্রেন লাইটিং, আর AC মানে মানে এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেশন যাকে বলে, ঠিক আছে। তার মানে ট্রেন লাইটিং। দেখো দূরপাল্লার গাড়িগুলো যায় দেখেছো, ওখানে তোমাকে যেতে হবে, মানে গিয়ে ট্রেন লাইটিং এর কোনো প্রবলেম হলে বা AC মেনটেন্যান্সের দরকার হলে সেখানে গাড়ির সাথে সাথে যেতে হয়। প্রচুর টাকা এখানে পাওয়া যায়, মানে ট্রাভেলিং অ্যালাউন্স পাওয়া যায় এইসব পোস্টগুলোতে, ঠিক আছে। আর তোমরা যদি বলো পোস্ট সম্পর্কে আরো তোমাদের দখল জানাতে, সেগুলো আমি সব সুন্দর করে বলে দেবো, কারণ বহুকাল ধরে রেলে চাকরি করেছি তো, এগুলো আমার কাছে খুব সহজ মনে হয় বলতে। তারপর জেনারেল সার্ভিস ডিপার্টমেন্টে চাকরি হবে এদের। আর এদের কোয়ালিফিকেশনও বলেছে 10th পাস এবং ITI কোয়ালিফিকেশন। আগেও যা দেখলাম এখানেও কিন্তু সেই একই কোয়ালিফিকেশন। অ্যাসিস্ট্যান্ট TL মানে ট্রেন লাইটিং অ্যান্ড এয়ার কন্ডিশন ইলেকট্রিক্যালে জেনারেল সার্ভিস এবং প্রোডাকশন ইউনিটের ক্ষেত্রেও কিন্তু সেই সেম সিস্টেমটা থাকছে, আর কোয়ালিফিকেশন বয়স কিন্তু সেই একই থাকছে, ঠিক আছে, কোনো চেঞ্জ নেই। অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, তোমরা যদি ভাবো যে তোমরা শুধু টাকা ইনকাম করবে, বাড়িতে কম বয়স যাবে বা একসঙ্গে বাড়িতে চলে যাবে, তাহলে এই যে ট্র্যাক মেশিনের পোস্টটা কিন্তু ভালো, এক রকমের টাকা অনেক বেশি পাওয়া যায়। এটা তোমরা দেখে থাকবে যে ওই যে লাইনগুলো দেখেছো, লাইনগুলো মেনটেন্যান্স করে, মানে হলুদ টাইপের এক রকমের গাড়ি, তাই সেখানে রান্না বাড়া খাওয়া সবকিছুই সেখানে হয় আর কি। মানে একটানা 20-21 দিন ডিউটি হয়, তারপর 4-5 দিন 7 দিন 8 দিন ছুটি দিয়ে দেয়। আর তার প্রচুর টিএ থাকে, মানে প্রচুর টিএ কিন্তু ওখানে পাওয়া যায়। সেটা আমি বলে রাখলাম তোমাদের যাদের সুবিধা সম্পর্কে জানার জন্য আর কি। ওকে বাবু, তো অ্যাসিস্ট্যান্ট TRD ফুল ফর্ম হচ্ছে ট্র্যাকশন রোলিং ডিস্ট্রিবিউশন। TRD ফুল ফর্ম হচ্ছে ট্র্যাকশন রোলিং ডিপার্টমেন্ট। ট্র্যাকশন রোলিং ডিপার্টমেন্ট, ঠিক আছে। ট্র্যাকশন রোলিং ডিপার্টমেন্টে কি কাজ বলতো? যে মানে উপরের দিকে যে লাইনগুলো গেছে, ট্র্যাকশন ডিপার্টমেন্ট দুটো ভাগ আছে, একটা TRS ট্র্যাকশন রোলিং স্টক, একটা সেটা হচ্ছে যে বিভিন্ন রকম যে গাড়ি, মানে ট্র্যাকশন রোলিং স্টকের কাজ হচ্ছে মনে করো গাড়ি মেনটেন্যান্স করার জন্য যা যা দরকার তাই নিচেই কাজ আর কি, মানে গাড়ির আন্ডারে যে কাজগুলো, গাড়ির মধ্যে যে কাজগুলো, সেগুলো হচ্ছে ট্র্যাকশন রোলিং স্টকরা করে। আর TRD হচ্ছে উপরে ডিস্ট্রিবিউশন, মানে মনে করো কারেন্ট ডিস্ট্রিবিউশন করা থেকে উপরে অনেক কিছু থাকে না, যে ওই যে তোমার মানে কারেন্ট নেবা যে সব যা কাজ আছে সব হচ্ছে ট্র্যাকশন TRD করে। ট্র্যাকশন যারা উপরে উঠতে ভয় পাও তারা কিন্তু TRD তে ফর্ম ফিল আপ করে লাস্টের দিকে রেখো। আর যারা মনে করো TRD কে করতে চাও উপরে কাজ, আশা করি বুঝতে পেরেছো আমি কি বললাম। আর TRS মানে হচ্ছে ট্র্যাকশন রোলিং স্টক, TRD মানে ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন, ট্র্যাকশন রোলিং ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। আর পয়েন্টসম্যান তোমরা জানো যে ঠিকঠাক করে দেয়, ট্রাফিক ডিপার্টমেন্টে আছে A2 এর আগে। ট্র্যাকম্যান তো এটা নিশ্চয়ই তোমরা জানো, B1 পোস্ট, এটা যেটা মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, সিভিল ডিপার্টমেন্টের মধ্যে লাইনে কাজ করতে হয় সেটা, ঠিক আছে, ঠিক আছে। আর এদের সবারই কোয়ালিফিকেশন কিন্তু 10th অথবা ITI, ঠিক আছে। ওকে বাবু, তাহলে এবার আমরা এইটুকু দেখলাম, দেখার পরে এগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারলাম সব। এবার এই ভ্যাকান্সি লিস্টটা আমরা দেখে নেবো একবার। জেনারেলদের কত ভ্যাকান্সি আছে? জেনারেলদের ভ্যাকান্সি হচ্ছে, এটা কোথায় দেখো তো স্যার, এটা হচ্ছে ওয়েস্টার্ন রেল মুম্বাইতে কতগুলো ভ্যাকান্সি আছে? মুম্বাইতে ভ্যাকান্সির পরিমাণ টোটাল যা দেখতে পাচ্ছি 4672টা।
আর তার সাথে এক্স সার্ভিসম্যান আছে 936টা, আর ক্যাক সিসিএ কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিস যেটা, হ্যাঁ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস সেটা আছে 936টা আছে। আচ্ছা, আর বাকি এই যে মানে যারা চোখে বা বিভিন্ন অর্থোপেডিক বা বিভিন্ন রকম যে ব্যাপার আছে তাদেরকে বাকি সিটগুলো আছে। তাই মোটামুটি ধরা হচ্ছে 4,672টা সিট আছে। এবার তুমি চলে যাচ্ছি কোথায় স্যার, নর্থ ওয়েস্টার্ন জয়পুরে চলে যাচ্ছি। নর্থ ওয়েস্টার্নের ভ্যাকান্সি কত, 1433টার। বাকি দেখো এই সার্ভিসম্যান, সিসিএ, এইগুলো তুমি দেখে নাও। আচ্ছা, এবার কোন কোন পোস্ট এখানে বাদিকে পেয়ে যাবে। এবার দেখো ওই সাউথ ওয়েস্টার্নে যদি চলে যায়, হুবলি, হুবলি মানে সেই কর্ণাটকের গল্প আর কি। এখানে একটু ইন্টেরিয়ার জায়গা, মানে খুব মানে ভেতরের জায়গাটা, এখানে সিটও কম, 503টা, আর এক্স সার্ভিসম্যান 101টা, সিসিএ 101টা, এরকমভাবে ভ্যাকান্সি রয়েছে। আচ্ছা, এবার দেখো আমি চলে যাব সেন্ট্রাল জব্বলপুরে চলে যাব। তার লিস্টগুলো রয়েছে এরকম, জব্বলপুরের ভ্যাকান্সি 1614টার, বাকি দেখো এক্স সার্ভিসম্যান 323টা, আবার সিসিএ 323টার, বাকি অল্প অল্প আছে। এবার আমি চলে যাবো ইস্ট কোস্ট, মানে ভুবনেশ্বর যেটাকে দেখভাল করে, এখানে 964টা সিট আছে, আর 193 এরকম রয়েছে। এবার চলে যাবো আমি বিলাসপুরে। বিলাসপুরে দেখো সিট সংখ্যা 1327টা, 37টা, 269, 269 হচ্ছে এক্স সার্ভিসম্যান আর সিসিএ। আচ্ছা, এবার দেখো আমি চলে যাব নিউ দিল্লিতে, নর্দানে। নর্দানে একটু ভ্যাকান্সি বেশি থাকবে আশা করা আছে, 4785টা, 955, 955 এদিকে এক্স সার্ভিসম্যান আর সিসিএ। এবার সাউদার্ন রেলওয়েতে চলে গেলাম চেন্নাইতে, সেখানে 2694টা, 540 করে এক্স সার্ভিসম্যান আর সিসিএ। আচ্ছা, পরবর্তীতে চলে যাবো স্যার নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুরে। নর্থ ইস্টার্ন মানে রেলওয়ে, এখানে গোরখপুরে দেখো, গোরখপুরের ভ্যাকান্সি 1370টা, আর 274 হচ্ছে এক্স সার্ভিসম্যান আর সিসিএ। এবার আমি চলে যাব গুয়াহাটিতে। গুয়াহাটিতে 2048টা। আমি একটু শেষের দিকে বলবো যে কোথায় ফর্ম ফিল আপ করলে একটু তোমাদের সুবিধা হতে পারে, সেসবগুলো আমি নিয়ে চর্চা করতে থাকবো তোমাদের সাথে। 409টা, ঠিক আছে স্যার। আচ্ছা, এবার আমি কলকাতা, যেটা আমাদের হার্ট থ্রব আর কি, সেটাতে তো কত সিট দেখো, খুব হতাশ করার মতো, মাত্র 1817টা সিট, যা অন্য অন্য জায়গায় অনেক বেশি। তুমি একবার খেয়াল করে দেখো, গুয়াহাটিতেও 2048টা, আর এখানে দেখো তুমি মাত্র কলকাতায় কিন্তু 1817টা। এটা খুব হতাশ করে দেয়। কিছু কিছু ব্যাপার নেই, সিদ্ধান্তগুলো কিভাবে যে নেয় সেটা বোঝা খুব চাপ হয়ে যায় আমাদের কাছে, যে কলকাতায় এত বড় একটা মানে সিস্টেম, এত বড় লোকজন, এত কিছু, তাই এখানে এই মাত্র ভ্যাকান্সি, এটা তো হতাশজনক একটা জায়গা। তো এমনি হবে না কেন, টোটাল ভ্যাকান্সির পরিমাণটাও তো খুব কম। তো এত কম ভ্যাকান্সি একটা গ্রুপ ডি পোস্টে, যেখানে তোমার রিক্রুটমেন্টের লাস্ট 4-5-6 বছর আগে রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে রিটায়ারমেন্টই হয়েছে প্রায় 30,000 মানে মতো, প্রায় 25-30,000 রিটায়ারমেন্ট হয়েছে। তারপরে এই যে ভ্যাকান্সি, তাহলে এবার বুঝে দেখো ব্যাপারটা। মাত্র এটা কিন্তু খুব হতাশ করলো, মানে এতটা হতাশ করলো। তারপরে দেখা যাক, দেখো ভালো ভালো মানে জিনিসগুলোতে ভ্যাকান্সি খুবই কম রয়েছে, মানে কলকাতাকে বেশি হতাশ করলো। এটা আমার ব্যক্তিগত মত, যে কলকাতাটাকে পুরো হতাশ করে দিল ইস্টার্ন রেলওয়ে, যেটা আমাদের বাড়ি যে অঞ্চলে, সেটা কিন্তু এটা পুরো হতাশ করে দিল। এটা ভেরি ব্যাড, মানে এত কম ভ্যাকান্সি ইচ্ছা করে কমানো সব জায়গা থেকে। আচ্ছা, মুম্বাইতে দিয়েছে, মুম্বাইতে দেখো 3244টা। কে মুম্বাইতে গ্রুপ ডি চাকরি করতে যাবে না কেন, কিন্তু ওখানে গিয়ে যে পাবে তারও তো কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। দেখো 650 করে রয়েছে তোমার, ইসে রয়েছে মানে এক্স সার্ভিসম্যান আর সিসিএ। আর দেখো টোটাল হচ্ছে 3244। মুম্বাইতে এত সিট প্রতিবারই থাকলে আমাদের আপত্তি নেই, কিন্তু কলকাতায় দিতে পারে তো। হাজিপুরের সিট সংখ্যা কম আছে, 1201টা, রিজনাল জায়গা ঠিকই আছে 1251টা। আচ্ছা, এবার আমরা চলে আসবো প্রয়াগরাজ, যেখানে কুম্ভ মেলা হচ্ছে, সেখানে তোমার 2020টা ভ্যাকান্সি, 404 করে হচ্ছে এক্স সার্ভিসম্যান আর সিসিএ, ঠিক আছে। তাহলে এবার দেখো 1044টা, কলকাতা সাউথ ইস্টার্ন সিসিসি, মানে এটা জঘন্য একটা শেষ আছে তো নাকি, জঘন্যতম শেষ নেই। দেখো এটা কলকাতা ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন মিলে, এসি আর ইআর মিলে দেখো এই জঘন্য তোমার সিট। আর ওখানে কতগুলো দেখলাম, কলকাতা দাঁড়াও দেখে আর একবার আমি ফাইনাল করে দিচ্ছি, দেখে বলে দিয়ে একবার। কলকাতা দেখো এই 1800 সিট আছে কলকাতা এখানে, আর একটা দেখো তো মানে বিরাট হতাশ করলো, 1800 আর এখানে 2000, মানে 1800 প্লাস 2000, এই মোট 4000
3800, মানে প্রায় 4000-এর কাছাকাছি মাত্র সিট হচ্ছে কলকাতা ইস্টার্ন সাউথ ইস্টার্ন মিলে। তো কি রকম ব্যাপার, কিছুই তো বোঝা যাচ্ছে না, এত কম কি করে হয়, মানে না এখনো এর আপডেট আসেনি, আমি কিছু তো বুঝতে পারছি না কিছু, এত ভ্যাকান্সি কম মানে কলকাতায়। এবং মানে আমাদের তো এখানে এই চাকরিটা কাছাকাছি পেলে একটু ভালো হয়, কিন্তু এখানে যে হালে তো পুরো হতাশ করে দিল। ঠিক আছে, এবার দেখো সেকেন্দ্রাবাদ সাউথ সেন্ট্রাল রেলওয়ে 1642টা, 327 করে এক্স সার্ভিসম্যান আর সিসিএ। তাহলে এই টোটাল ভ্যাকান্সি নিয়ে আমরা সব ডিসকাস করে দিলাম। ঠিক আছে, তাহলে এবার আমি খুবই খারাপ লাগছে যে ব্যাপারটা অনেকগুলো সিস্টেমের মধ্যে আমি টোটাল যে তোমাদের সঙ্গে চর্চাটা করলাম আমি এতক্ষণ ধরে, তুমি একটা জিনিস খেয়াল করো ব্যাপারটা, তো এত খেয়াল করো এত ব্যাপারটা, তাহলে এই যে এত কম ভ্যাকান্সি তারপরে আরো সেটা হতাশ করার জায়গা, সেটা হচ্ছে কলকাতায় 1817টা, আমি একটু ভুল বললাম মনে হচ্ছে তোমাদের কাছে, সাউথ ইস্টার্ন, হ্যাঁ আমি ভুলই বলেছি, হ্যাঁ 1800 সামথিং, আর এখানে হচ্ছে 1000, সরি আমি আবার ভুল করেছিলাম, মানে 2800 সামথিং ভ্যাকান্সি কলকাতাতে মাত্র 2800 ভ্যাকান্সি। হোয়াট হ্যাপেন বস, এই এত কম ভ্যাকান্সি কলকাতার দিকে, মানে এই চাকরির জন্য তুমি তো আর একটা আইএএস আইপিএস এর চাকরি নয় যে তুমি যেখানে সেখানে চলে যাবে, তো এই চাকরির জন্য কলকাতার দিকে এত কম ভ্যাকান্সি, এটা কিন্তু নোটিসেবল ব্যাপার একটা। কিভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে ভ্যাকান্সি আমার জানা নেই, তবে এটা একটা খুব মানে ব্যাড ম্যানার্স বলতে পারো যে রেলওয়ে বোর্ড কথা বিভিন্ন রকম ভাবে যে পরীক্ষা নিতে চেয়েও নিতে পারছে না, অনেক রকমের দায়বদ্ধতা রেল কিন্তু হারাচ্ছে মাঝে মাঝে, বিশ্বাসযোগ্যতাও কিন্তু অনেক অংশে কমিয়ে ফেলছে। ঠিক আছে, তো এটা ভেরি ব্যাড, মানে ভেরি ব্যাড। দুটো দিক এখানে মনে রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে এত কম ভ্যাকান্সি, প্রথম কথা হচ্ছে এত কম ভ্যাকান্সি, যে পোস্টেই হোক না কেন, আইটিআই ডিপ্লোমা যা হোক না কেন, এত কম ভ্যাকান্সি প্রথমত। সেকেন্ড যে ভ্যাকান্সি, আর এটা তার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ঠিক আছে, তোমাদের কি মনে হয় ডিস্ট্রিবিউশন ঠিক আছে? তোমাদের কি মনে হয় ডিস্ট্রিবিউশন ঠিক আছে? কলকাতার দুটো অঞ্চলে যেখানে বেশি রেলওয়ে সিস্টেম, যেখানে এত কিছু, সেখানে মাত্র হচ্ছে 2800 ভ্যাকান্সি। এটা কি ব্যাপারটা কিন্তু কিছু বোঝা যাচ্ছে না ভালো করে। এই হচ্ছে ফ্যাক্টর, বোঝো। হ্যাঁ, এবার আমার কয়েকটা প্রশ্ন তোমরা করতে পারো, সেটা হচ্ছে ফর্ম ফিল আপ তো তোমার ডেট ফেট সব জেনে নিলে, এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে স্যার এক্সাম কোথায় পড়বে, এক্সাম সিট কোথায় পড়বে, সেটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন। এক্সাম সিট তোমার বাড়ির কাছেই পড়বে এটা নিশ্চিত, কিন্তু কিছু কিছু মানুষের আবার হয়তো দূরে পড়তে পারে। ঠিক আছে, কিছু কিছু মানুষের দূরে পড়তে পারে। কোয়ালিফিকেশন শেষ অবধি তো 10th রাখলো, 10th রেখে দিল কোয়ালিফিকেশন, 10th পাস। চোখের দৃষ্টিশক্তি কম সম্পর্কে তো আমি এখানে বলেছি, পুরো ভিডিওটা একবার দেখে নিও, আমি খুব মানে মানে ভালো করে দেখেছি। রেলওয়ে 32,000 ভ্যাকান্সি দিয়ে বিরাট হাব ভাবে নিয়ে অ্যাপ্লিকেশন ফ্ল্যাশ করলো, কিন্তু এখানে তো এত কম, এ তো রিটায়ারমেন্টের সংখ্যাই এটা দাঁড়াচ্ছে, রিটায়ারমেন্টের সংখ্যা অনলি। এটা সত্যিকারই রেল কিন্তু ইনজাস্টিস করছে, তোমার ভ্যাকান্সি না থাকলে দিও না, ঠিক আছে, কিন্তু অ্যাফিলিয়েটেড ভ্যাকান্সি, তোমার ভ্যাকান্সি রয়েছে, সেই ক্ষেত্রে এরকম করছে রেল। এটা কি করবে বলো তো? এবার বলবে পরের বছর আবার ভ্যাকান্সি করবে, আবার মানে পরের বছর আবার ভ্যাকান্সি দেবে, সেই আশা, সেটা বলবে। তাই কিছু করতে গেলে তুমি এবার মানে করতে বলবে পরের ভ্যাকান্সি। তো আরেকটা এর মাঝে বলে দিই, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নতুন ভ্যাকান্সি এই এক সপ্তাহের মধ্যেই কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে। আমি আরো একবার তোমাদেরকে জানিয়ে রাখি, হ্যাঁ ডিপ্লোমা পাসটা পারবে, তুমি তো মাধ্যমিক পাস করে ডিপ্লোমা করেছো। এখানেও আরেকটা কথা বলে দিই তোমাদের, ডিপ্লোমা পাসরাও অ্যাপ্লিকেবল, তোমরা যারা ডিপ্লোমা পাস করেছো, বিটেক পাস করে তারাও অ্যাপ্লিকেবল এই ভ্যাকান্সির, এমটেকও যারা তারাও অ্যাপ্লিকেবল, মানে মাধ্যমিক পাস থাকলে হবে, ঠিক আছে, এটা হচ্ছে মেনলি। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলি, যে কথাটা তোমাদেরকে খুব সহজ করে বলা দরকার, কোন জনে ফর্ম ফিল আপ করবে সেটা নিয়ে একটুখানি ওয়েট করো, কোন জনে ফর্ম ফিল আপ করবে সেটা নিয়ে একটুখানি ওয়েট করতে হবে, ঠিক আছে, বুঝেছো? সেটা এখনই ফর্ম ফিল আপ করার জন্য দৌড় দিন। আর একটা কথা যেটা বলি, আমি আর একটা এখানে অ্যানাউন্সমেন্ট করেই দিলাম আমি, দেখো
এএলপি এএলপি 2025-এর নতুন ভ্যাকান্সি উইদিন 1 উইকের মধ্যে ডিসক্লোজ হবে, নতুন নোটিফিকেশন আসবে। হয়তো ফর্ম ফিল আপটা ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে ফর্ম ফিল আপ শুরু করে দেবে, ফেব্রুয়ারি না হোক মার্চের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কাস্ট সার্টিফিকেট বা এই সমস্ত নিয়ে আমি শর্টলি আবার নতুন করে তোমাদের সঙ্গে ডিটেলিং বলবো। অনেকক্ষণ ধরে অনলাইনে আমি রয়েছি, তো অনেকের আবার মাথায় যন্ত্রণা করতে শুরু হয়ে গেছে স্যারের কথা শুনে শুনে, এরকম হতে পারে না। তো এ তো বিরাট ভ্যাকান্সি না, এই যে যা করেছে রেল মানুষকে হতাশ করার জন্য যথেষ্ট, এটা ঠিক আছে, এটা যথেষ্ট মানে হতাশ করার জন্য। এএলপির এজ লিমিট কিন্তু 18 থেকে 30 হবে, এবার 33 করবে না, ঠিক আছে, 18 থেকে 30 হবে। আচ্ছা, অল ইন্ডিয়া মুভমেন্ট দেখে নি তারা কোন পথে এগোচ্ছে, তারা সেই হিসেবে আমরাও কিন্তু সেই পথে এগোনোর চেষ্টা করতে হবে আমাদের। ওকে, ঠিক আছে প্রিয় স্টুডেন্টস, তাহলে আমরা আচ্ছা কোনগুলোকে আগে রাখবে কোনগুলোকে পরে রাখবে? হ্যাঁ, কর্মসংস্থান এডিটরকে আমি অলরেডি বলে দিয়েছি সব, প্রথমেই ওনাকেই মেসেজ করেছি যে সব ভুলভাল খবর আর দিয়ে আমাদের মধ্যে পাজেল তৈরি করে লাভ নেই। আচ্ছা, এএলপির রেজাল্টও এই মাসের লাস্ট 28 তারিখে বেরোনোর সম্ভাবনা আছে, কিন্তু পরীক্ষা একটু লেট করেই হবে, বোঝা গেল। তো এইরকম ব্যাপার। তাহলে আমি আজকে দা বিগ এন্ড করছি প্রিয় স্টুডেন্ট, নাকি তোমাদের আর কিছু জিজ্ঞেস করার থাকলে বলবে। কাস্ট সার্টিফিকেট বা ইন ডিটেলস সম্পর্কে আমি পরে বলছি, পরে অন্য খুব তাড়াতাড়ি একটা ভিডিওতে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, আর মন দিয়ে কি করবে, সব রকমের প্রিপারেশন তোমাদের চালিয়ে যেতে হবে। তোমরা যারা পারফর্ম করছো তারা একটা কম্বাইন মানসিকতা নেবে, কম্বাইন তার মধ্যে এসএসসি, রেল এবং আমাদের রাজ্য সরকারের হালও তো বিরাট হাল রাজ্য সরকারের, যে মানে পিএসসি, তাও পিএসসি দিকেও তাকাতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমি আজকে বিগ এন্ড করবো প্রিয় স্টুডেন্ট। তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকলে বলো, আর যদি কিছু তোমাদেরকে জিজ্ঞেস করার থাকে। অবশ্যই মুভমেন্ট দরকার, কারণ এইরকম পরিস্থিতি, এত কম ভ্যাকান্সি আমাদের কিন্তু এক্সপেক্টেড নয়। এটা তুমি যাই দাও ভ্যাকান্সি, মোটামুটি 50,000 অ্যাবভ তো মিনিমাম ভ্যাকান্সি হওয়া উচিত। সেখানে 1 লাখ তো মানে সিস্টেমে থাকা উচিত, 1 লাখ, ঠিক আছে, 1 লাখ। কিন্তু সেখানে এবার যদি 50-55 বেরোতো তো কিছুটা তো মান সম্মান রক্ষা হতো। সিট কিভাবে ফিল আপ করবো, কোনটার পর কোনটা দেবো, হ্যাঁ কোনটার পর কোনটা দেবো তা নিয়ে আমি তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলবো। এলপির রেজাল্ট এই 28 তারিখ, 29 তারিখে বা 30 তারিখে বেরোতে পারে এলপির রেজাল্ট, ঠিক আছে। নিউ ভ্যাকান্সি এই তো বললাম, এএলপির নিউ ভ্যাকান্সি তোমার খুব তাড়াতাড়ি সামনেই চলে আসছে, মানে এই উইকের মধ্যেই চলে আসবে, ঠিক আছে। চলো পরে কথা হবে, আমি আজকে এখানে দা বিগ এন্ড করছি, ঠিক আছে। সব সায়েন্স টাইন্স নিয়ে পরে কথা হবে, এখন আর আমি কথা বলছি না, আমরা একটু বিগ এন্ড করে দিচ্ছি এখানে, পরে কথা হবে। ওকে, তাহলে ছাড়ছি প্রিয় স্টুডেন্টস, এখানে বেস্ট অফ লাক, পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে শর্টলি কোনো ভিডিওতে। ওকে, ভালো থেকো।